আমরা যদি তাহলে প্রত্যেকে একটু শেয়ার করি যে আমাদের শুটিং সেটে ঘটা মানে সবচেয়ে অদ্ভুত বা ফানি ইনসিডেন্ট। আচ্ছা, এটা নিয়ে একটা কথা বলি, সিরিয়াস হয়ে গেছে যেটা। ব্যাপারটা হচ্ছে যে আমি অনেকদিন ফটোগ্রাফি করতাম, হ্যাঁ। তো ফটোগ্রাফি করতে গিয়ে এটা আমি খুবই নোটিস করছি, আমাদের এখানে মানুষজন দুঃখের এক্সপ্রেশন খুব ভালো দিতে পারে। মানে তুমি যদি ধরো যে ও দুঃখ অথবা ওর মধ্যে গরিব অথবা ওর মন খারাপ, খুব ভালো হতে পারে। তুমি যদি অন ক্যামেরা যদি সামনে গিয়ে বললো যে ভাই হাসেন তো, মানে আমি কোন লোকজন আসতে হাসতে হাসতে কেসে দেয়, এমন করছে বলছে হাসছে। মানে ব্যাপারটা হচ্ছে কি আমাদের লাইফে বললাম যে আনন্দ নাই, সত্যি কথা। আমাদের এন্টারটেনমেন্ট আমাদের সামহাও আমাদের রিলিজন সাপোর্ট করে না। আমরা কিন্তু ওই যে গান শুনতে গেলে একটু আসে না, বেশি জোরে ভলিউম দেওয়া যাবে না, অথবা এরকম নিজেদের মধ্যে রুম তো আটকা করতে হবে। এটা আমাদের সামহাও আমার কাছে মনে হয় যে আমরা এতে শোষিত হয়েছি। আমরা আজকে এই যে ছবি, এটা পরে আমার কাছে রিয়েলাইজেশন হইলো যে মানুষের কেন হয়। কারণ অনেকদিন এই যে যারা পাসপোর্ট ছবি তোলে তারা টর্চার করছে। আমার মনে হচ্ছে আমি ছোটবেলায় ছবি তুলতে গেছি, আমাকে এভাবে বসা রাখছে, আমি জাস্ট এমন করছি, আইসা আবার এরকম করেছে। হ্যাঁ, আর এরকম করে একটা মানুষ কতক্ষণ থাকতে পারে, মানে আসা না, তারপর গেছে আবার ঘাট এরকম করেছে। এই যে এই জিনিসগুলি করছে, তার মানে যেই লোকটার আমি আজকে ছবি তুলতে যাচ্ছি ওর ব্যাকআপ তো মাইন্ড তো এটাই যে এখানে নড়া যাবে না, সিরিয়াস হতে হবে। আমরা কিন্তু এটা কিন্তু রিফ্লেকশন, আমরা কিন্তু যে আজকে কথা বলতে গেলে সবাই সিরিয়াস হয়ে গেছি, কারণ আমরা আসলে কখনো কথা বলি না অথবা বলতে চাই না। আমরা একটা কিছু বলতে গেলে আমরা বিদ্রোহী হয়ে যাই। হ্যাঁ, মানে মনে হচ্ছে মাঝামাঝি কিছু নাই। মানে আসলে আমার কাছে মনে হয় যে ফান যে জিনিসটা, যেটা হাস্য রসাত্মক, আমরা এত বেশি কমপ্লেক্সিটির মধ্যে থাকি। এবং টু বি অনেস্ট আমার কাছে ঢাকা শহরটা কেমন জানি এটা মনে হয় যে কেমন একটা টেনশন কাজ করে এখানে। আমি রাস্তাঘাটের লোকজনকে দেখি না হ্যাপি, মানে ওরা হ্যাপি যে যে ড্রাইভ করতেছে, যে সবার মধ্যে কেমন একটা টেনশন, একটা কি জানি সবাই ব্যস্ত, কেউ কিন্তু হ্যাপি না, কেউ কিন্তু ওর লাইফটাকে এনজয় করতেছে না। হ্যাঁ, আমরা ধরতেছি হ্যাঁ ঠিক আছে আমরা কিছু টাকা পয়সা হয়েছে আমি দেশের বাইরে ট্রিপ দেবো অথবা দেশের মধ্যেই ওখানে ট্রিপ দেবো, এভাবে এই জিনিসটাকে হ্যাপিনেস করতেছি। কিন্তু লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? আসলে যে আমাদের প্রতিদিন ইভেন শুটিংটাও যে একটা হ্যাপি একটা জিনিস, যে আমি ক্যাপচার করছি এখানে হ্যাপি একটা এনভায়রনমেন্ট থাকবে, এটা কিন্তু না। শুটিংয়ে আমরা কিন্তু গিয়ে খুবই স্ট্রেস। আমরা কমেডি হ্যান্ডেল করতে পারি না। বাংলাদেশ ইতিহাসে কখনোই কমেডি করতে গেলে ওটা ভাড়া মিলে না। পুরো বাংলাদেশি তো একটা কমেডি, আমরা কেন হ্যান্ডেল করতে পারতেছি না? সিরিয়াস কমেডি এটা পুরো বাংলাদেশ কমেডি, মানে আমাদের বাইরে থেকে আমরা দেখতে পারতেছি না ব্যাপারটা। না আমাদের কমেডি অন্য কেউ করলে সেটা আমাদের কাছে কমেডি মনে হয়, বিলিভ করে করি না, ঠিক আছে? ওটা হয়ে যায় স্টুপিডিটি কারণে, ল্যাক অফ ইন্টেলিজেন্সের কারণে যে স্টুপিডিটি যেটা হয় সেটা হচ্ছে আমাদের কমেডি। তো আর কমেডি হ্যান্ডেল করার জন্য যে উইটি পারসন, যে হিউমার বুঝে, সে ওই মানে ওই জায়গার মধ্যে সবচেয়ে ইন্টেলিজেন্ট। সো উইটি হ্যান্ডেল করার জন্য এবং হিউমার হ্যান্ডেল করার জন্য এবং সেটা বোঝার জন্য, রিসিভ করার জন্য বোথ সাইডে ইন্টেলেকচুয়াল লোকজন প্রয়োজন। সো উইথ অল ডিউ রেসপেক্ট, উই আর নট in a state of that much intelligent to handle comedy or beauty. হ্যাঁ না, আমার প্রশ্নটা কিন্তু অন স্ক্রিনে কমেডির কথা ছিল না, আমাদের অফ স্ক্রিনে মানে তো সারাক্ষণ কমেডি ঘটতেইছে, যেটা প্ল্যান করা ছিল সেটা হচ্ছে না। শুটিং এক্সপেরিয়েন্সের মধ্যে তো আরো মজার কিছু ঘটতে পারে। কিন্তু শুটিং এক্সপেরিয়েন্স তো আমার কাছে মনে হয় যে আমি যে শুট করছি খুবই কম আছে যে আমি শুটের মধ্যে হা করে হাসছি, এনজয় করে। এটা এনজয় সবচেয়ে ভালো স্টোরি বলি, সেটা হচ্ছে গাজীপুরে গেছি একটা প্রোডাকশনের শুটে। সেখানে গিয়ে রেকি করতে গিয়ে বললাম যে এখানে এটা আচ্ছা ঠিক আছে, আমার একটা ঘোড়া লাগবে। ওকে স্যার, ঠিক আছে। পরে শুট করতে গেছি, যেদিন শুট ওই সিনটা যখন আসছে তখন দেখা গেছে যে সান ডাউনের মতো অবস্থা, একটা তাড়াহুড়া লাগছে, যেটা হয় না যে সান ডাউন হয়ে গেল, হঠাৎ করে সবাই খুব ইম্পেশেন্ট হয়ে গেলো, খুব হয়ে গেলো সবাই। আমি খুব ফ্রাস্ট্রেটেড হয়ে গেলাম, শটটা নিতে পারলাম না। আমি আচ্ছা ঠিক আছে, আপনাদের ওই ঘোড়াটা আসছে? হ্যাঁ দেখতেছি। আচ্ছা ঠিক আছে, আমি তো ঠিক আছে ঘোড়াটা নিয়ে আসেন, আমি এদিকে শটটা নিতে থাকি। কিছুর পর আসছে প্রোডাকশন ম্যানেজার, ও এসে কাছাকাছি হয়ে দাঁড়ায় আছে এবং ওটা ওই প্রোডাকশনের সাথে প্রথম শুট। কাছে মধ্যে ভাইয়া একটা সমস্যা হয়েছে। আমি বললাম যে কী সমস্যা? আমি বুঝে গেছি যে ও ঘোড়া পায়নি, মানে ঘোড়া আনে নেই। তা আমি চিন্তা করছি ঠিক আছে ট্রাকের উপরে ক্যামেরা উঠাই কিছু একটা করবো আর কি। বলে যে ভাইয়া ঘোড়া তো ম্যানেজ করতে পারে। আমি শুট করতেছি, আমি বললাম যে আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই, আমি দেখছি। ভাইয়া কিন্তু করছি ভাইয়া, আমি
হ্যাঁ, আমি একটা হাতি জোগাড় করছি। আমি খুব তাড়াহুড়োর মধ্যে আমি বুঝছি না কি বলছে হাতি। গাধা হইলেও মানা যেত। এই গল্পে হাতি আসলো কই থেকে? টু বি অনেস্ট আমি কিন্তু কনফিউজড হয়ে গেছি। না আপনি হয়তো স্ক্যাফোল্ডটা বলেন নাই, স্ক্যাফোল্ড ঘোড়া গ্যাফারকে বলছি, গ্যাফারও বলে দিছে যে আনছে সে প্রোডাকশন ম্যানেজারকে বলছে। আচ্ছা অডিয়েন্সের এখানে বোঝার ব্যাপার Audience- আছে যে ঘোড়াটা আসলে কি, ঘোড়া আসলে আমরা যেটা বলি যে স্ক্যাফোল্ড মানে একটু হাইটে ওঠার জন্য। এলিভেশন Riser জন্য মানে ক্যামেরা scaffold, riser রাইজার আচ্ছা আমি এতক্ষণ বুঝি, আমি তো সত্যি সত্যি ঘোরা ঋতুপর্ণ ঘোষ যখন সিনেমা করার পরে সেই এডিটিং প্যানেল থাকে তখন ওর ডায়েরি রিসাইট করে, ওগুলো পাওয়া যায়, মানে স্পটিফাই শোনা যায়। আপনি যদি এটা শুনেন, মানে ও যে এত কিছু অবজার্ভ করে যে ওই ক্যারেক্টারটা এখন, মানে প্রসেনজিতে ধরেন কোনো একটা ক্যারেক্টার এখন সে কোন জায়গায় আছে শুটিং দেখা, সে এগুলা মানে এত সুন্দর রিসাইট করে। আমি যখন শুনছি যে মানে এইভাবেও শুটিংটা মানে ধারণ করা যায়, যে আমরা শুটিং এ গেলে তো খালি দৌড়ের উপরে, মানে যে একটা মেমোরি নিয়ে এসে মানে রাখে দেওয়ার মতো এই ধরনের খুবই কমই সিচুয়েশন ঘটে। আমরা যদি ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা করি, নর্মালি ইন্ডাস্ট্রি প্র্যাকটিস হচ্ছে যে দিনের বেলায় ওরা একদিনে হয়তো 4-5 পেজ শুটিং করে। তার মানে যদি আমরা সেটা ফুটেজে ক্যাপচার করি যে 4 থেকে 5 মিনিট একদিনে শুটিং করা হয়। সো আমরা বাংলাদেশে যখন একটা লং ফরম্যাট ন্যারেটিভ করি, আমরা একটা দিনে কত মিনিট শুট করার চেষ্টা করি, মানে ক্যাপচার করার চেষ্টা করি? 100 মিনিট চেষ্টা করি, আর পারি কত? আমরা যেগুলো 100 মিনিট শুট করি, হয়তো এখান থেকে এডিটর কেটে কুটে হয়তো 10 মিনিট লাগবে, কিন্তু 100 মিনিটের মানে চাইলে তোমার তো যে রেশিওটা আমার পার্টে আমরা কত মিনিট পাই না চেষ্টা করি, ওটাই রাজীব ভাই যেটা বললেন যে 10 থেকে 12 মিনিট আমরা ক্যাপচার করার চেষ্টা করি। সো সেই ক্ষেত্রে 12 মিনিট চেঞ্জ হয়ে গেছে, এটা আমি আমার সর্বোচ্চ আমি 15-16 মিনিট শুট করছি। আচ্ছা তো তুমি দেখো, তার মানে তুমি বলছো যে আমরা 16 মিনিট বা 12 মিনিট শুট করার চেষ্টা করতেছি। এখন একই অডিয়েন্স ও যখন একটা নেটফ্লিক্সের কন্টেন্ট দেখতেছে আর ও বাংলাদেশি কন্টেন্ট দেখতেছে, ওর তো আসলে মাথায় নাই যে আমাদের দেশি কন্টেন্টটা মানে এত তাড়াহুড়ায় শুট হয়েছে আর ওইটা এত যত্ন নিয়ে শুট হয়েছে, কারণ ও তো কম্পেয়ার করবে কোয়ালিটিতে। সো সেই জায়গায় তাহলে আমরা কোয়ালিটিটা কিভাবে এনশিওর করতে পারি? আমার এক্সপেরিয়েন্স থেকে বলতেছি যে পার ডে 15 মিনিট 16 মিনিট পার ডে 15 মিনিট, সেখানে দেখা যায় যে 7 থেকে 8টা লোকেশন সেটআপ চেঞ্জ হচ্ছে। সেটআপ না এক জায়গায় না, মানে ট্রাভেলিং আছে, মানে শিফটিং আছে, মালামাল নামানো, লোডিং আনলোডিং আছে। সো স্ক্রিপ্টটাও যদি ওরকম হয় যে না মানে আমার পার ডে 15 মিনিট শুট করতেই হবে উইথ কোয়ালিটি, সেক্ষেত্রে তাহলে স্ক্রিপ্টটা গল্পটাও ওই মডুলেই হইতে হবে, মানে ওটা মাথা রেখেই পুরো ডিজাইনটাই ওরকম থাকতে হবে। রাইটার কিন্তু যখন ভাবে বা লেখে, ওর কিন্তু মাথায় থাকে না যে আসলে এক্সিকিউশন যে টিম, ওই টিমকে আসলে পার ডে এত মিনিট পুল আপ করতে হবে উইথ কোয়ালিটি, স্ট্যান্ডার্ডটা মেনটেন করে। তো সেখানেও কিন্তু আমাদের ঘাটতিটা আছে, মানে তারা কিন্তু ওইটা চিন্তা করে না যে আমার থাকে না যে র্যান্ডম, হ্যাঁ এখানে একটা লোকেশন, ওই মোহাম্মদপুরের লোকেশন, ওখান থেকে আরেক জায়গায় র্যান্ডম একদিনেই 5 থেকে 6টা 7টা লোকেশন চেঞ্জ, মানে দিনের সকাল থেকে রাত পর্যন্ত, রাত 12টা 1টা। মানে এখানে তাহলে আমি বলছি যে আমরা তাহলে মানে চেজিং, আমরা কি টাইমটারে চেঞ্জ করতেছি নাকি বাজেটটারে চেঞ্জ করতেছি? মানে দুইটাই ব্যাপারটা দুইটাই। হ্যাঁ মানে ওইটা যে এখানে ধরেন গল্প মানে যেরকম আছে সেটারে ডেলিভারি করার জন্য যে বাজেট বা টাইম কোনোটাই দেওয়া হইতেছে না, এমন ভাবে ডিজাইন হইতেছে মানে এখানে আপনি না দম ফেলাতে পারবেন, না রেস্ট নিতে পারবেন, না চিন্তা করতে পারবেন। কোয়ালিটি প্রোডাকশন হ্যাঁ, মানে ইটস লাইক যে মানে এই যে চাপটা, এই চাপটা কিন্তু যারা আজকে 1 বছর হলো আমাদের প্রফেশনে আসছে তাদেরও আছে, যারা এখান থেকে 20 বছর আগে কাজ করে গেছে তাদেরও ছিল। মানে ওই প্রেশারটা থাকে না যে মানে টাইমের প্রেশার বা বাজেটের প্রেশার, আমি ফিল্মের কথা বলতেছি। আরেকটা যেটা করে যেমন যে এখন যেটা মানে ফেস করতেছি, দেখবেন যে কন্টেন্টের তো মেরিট থাকে আলাদা আলাদা, মেরিট ওয়াইজ বাজেটিংটা হয় না, যেটা আমি দেখছি। একটা স্টোরি টাইপ একটা বাজেট থাকে, আচ্ছা ওই আর্টিস্ট দুইটা নিলে এই বাজেট, গল্প যেটাই হোক, গল্প এখন আপনি সাইফাই করেন বা গ্রামের করেন যেটা হোক, মানে একটা বাজেট লাইনে চলে আসে, কিন্তু মেরিট ওয়াইজ বাজেটিংটা হয় না, যে আগে ঠিক হয়ে থাকে। যে মেরিট ওয়াইজ যে বাজেট, ওইটা বলছি, মেরিট ওয়াইজ যে কন্টেন্টের যে বাজেট হয় না, ডিজাইনও হয় না। হ্যাঁ মানে ব্যাপারটা হচ্ছে যে আমার কাছে মনে হয় যে আমাদের এখানে আসলে প্রপার যে প্রডিউসার বলতে যে ব্যাপারটা আমরা বুঝি, যে প্রডিউসার তো আসলে গল্পের উপর বিবেচনা করে ও হয়তো মানি অ্যারেঞ্জ করবে, রাইট? এখন অনেক স্ক্রিপ্ট দেখা যায় সেটা হয়তো 1 কোটি টাকাতে হয়ে যাবে, অনেকটা হয়তো 5 কোটি টাকা তো হবে না। সো এইটা আসলে এটা তো আসলে স্ক্রিপ্টের উপর ডিপেন্ড করতেছে। এতো আমরা তো গদবাধা শুধু বলতে পারি না যে এটা আসলে তো আমাদের বাজেটে অ্যালাউ করতে, আমাদের সিলিং এত আছে, সিলিং কিন্তু বলাটা খুব ডিফিকাল্ট।
তো আমার কাছে যেটাই মনে হয় যে এটা বাজেট একটা ফ্যাক্টর, এবং ওই অনুযায়ী যে প্রডিউসার যে এই স্ক্রিপ্টটাকে যে প্রপারলি ব্রেকডাউন করবে, যেমন স্ক্রিপ্ট সুপারভাইজার একটা প্রফেশন আছে, সে কিন্তু স্ক্রিপ্টের পাতা দিয়ে এবং ডিরেক্টরের সাথে বসে সে কিন্তু ডিসাইড করতে পারে যে এটা 100 মিনিট হবে না 110 মিনিট হবে। হ্যাঁ হ্যাঁ, মানে যেটা কিন্তু আমরা কখনোই আমরা কিন্তু এটা করি না। নরমালি কিন্তু এক পাতা মানে হচ্ছে আসলে 1 মিনিট ফুটেজ। এখানে কথা আছে যে আমি ওখানে একটা লাইনে লেখা আছে যে ছেলেটি দৌড়ায় একটা বাজারের মধ্যে দিয়ে তার বাসায় চলে যাবে। এখন এটা তো আমার আসলে 30 সেকেন্ডের শর্ট না। আমি যদি এটাকে শর্ট ডিভিশন করতে যাই, স্ক্রিন প্লে করতে যাই, তাহলে দেখা যাবে এটা আমার 2 মিনিটের একটা সিকোয়েন্স, তাই না? তো এইটা আমার কাছে মনে হয় যে আমরা আসলে ল্যাক অফ প্রিপারেশন, যেটা আমরা প্রপারলি করি না, এবং প্রিপারেশন আমার প্রোডাকশন ডিজাইনটা ফ্যাক্ট। এটা আমি একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে আমাদের দেশে সব ডিপার্টমেন্ট গ্রো করেছে, একটা ডেডিকেটেড পোস্ট, ডেডিকেটেড জব যে হোল্ড করে একটা পার্টিকুলার পোস্ট, সেটা এখন ডেভেলপ করে, সেটা হচ্ছে চিফ, যে হচ্ছে শ্যুটটা রান করে, যে প্ল্যান করে, ঠিক আছে, যে আমি আজকে সারাদিনে এই কটা জিনিস কমপ্লিট করব রিয়েলিস্টিকলি গিভেন সিনারিও, ঠিক আছে, এবং সে পুরো জিনিসটা ব্রেকডাউনটা করবে, এটাই তার স্কিলস, ঠিক আছে। আমি যেমন সিনেমাটোগ্রাফার হিসেবে আমি এমন কোনো মানে ইলজিক্যাল বা ইমপ্র্যাকটিক্যাল কোনো প্ল্যান তো আমি ডিরেক্টরকে দিব না, ঠিক আছে, যে আমি দিনে 20টা শট নিয়ে ফেলবো, ঠিক আছে, আমি এটা বলবো না। আমি যেটা সঠিক, যেটা নিতে পারবো সেটাই বলবো। সো চিফ এডিও আসলে ওই জিনিসটা সে প্ল্যানটা দিবে। সো এখন এটা ডিসাইড করে ডিরেক্টর হিমসেলফ অথবা টিম মিলে করে ফেলে। সো এই জায়গাটা এখানে একটা একটা ঘাটতি আছে। সো এটা হচ্ছে যে নট মিটিং দ্য রিয়েলিটিকে না স্বীকার করা, এবং আমাদের এই যে একটা বডি ল্যাঙ্গুয়েজ ওয়াইজ একটা আমরা ভিশন হোল টিমে আমরা কনসিপ্ট করে ফেলি যে হয়ে যাবে, এই হয়ে যাবে, এটা একটা কি বলে একটা কার্স। আচ্ছা, কিন্তু আবার এর মধ্যে কিন্তু ভালো জিনিসও হয় আমাদের। আমরা যদি চিন্তা করি, যেমন পলাশ শ্যুট করছে যেটা কালপুরুষ, আমি শিওর ওইটাও একই লিমিটেশনের মধ্যে থেকেই প্ল্যান করা, এক্সিকিউট করা, কিন্তু ওইটা কিন্তু দেখে মনে হয় যে জিনিসটা যথেষ্ট সুন্দরভাবে ক্যামেরার সামনে তোমরা তুলে ধরতে পারছো। তো হলো এটা প্রোডিউসিং এন্ড এটাকে করা হয়েছে, প্ল্যানিংটা ঠিকমতো করা হয়েছে, যে ফার্স্ট এডি বা আগে থেকেই জানা ছিল যে কতদিন লাগবে। এখন বাজেটের কথা যেটা হচ্ছে যে এটার জন্য সবাই আমরা দায়ী। এখন প্ল্যাটফর্ম আমরা আগে কি করি, আমরা প্ল্যাটফর্মের কাছে স্ক্রিপ্ট নিয়ে যাই, প্ল্যাটফর্ম বললো যে তোমার জন্য 100 টাকা দেবো, এখন তোমাকে 100 টাকাই করতে হবে। কিন্তু তখন তো এবং এটার সাথে বলে দিবে যে আমার এই সেলিব্রিটি কাস্টিং লাগবে, এখন তো ডিরেক্টরের কিছু করার থাকে না, তখনও বাধ্য হয়ে এখন আমাদের দেশে সবাই আমরা সিনেমাও বানাচ্ছি, যে সিনেমা বানাচ্ছে অধিকাংশ ক্ষেত্রে এটা প্রথম অথবা দ্বিতীয় সিনেমা, ওটিটির জন্য যে কাজ করতেছে এটাও প্রথম অথবা দ্বিতীয় কন্টেন্ট। সো আমরা সবাই একটা নতুন এক্সপিরিয়েন্সের ভিতর দিয়ে যাচ্ছি। আমি এটার সাথে একটা জিনিস অ্যাড করতে চাই যে এটা প্রজেক্ট টু প্রজেক্ট ভ্যারি করে, মানে আমি কি পরিমাণ আমরা সবাই আন্ডার পে। হয়তো আমি কালপুরুষ করার জন্য যে পরিমাণ টাইম এন্ড এফোর্ট দিছি, হয়তো সেটা হয়তো আমি ফ্রেন্ডশিপের ক্ষেত্রে অথবা আমার জনরা পছন্দ হয়েছে আমি এই জন্য দিছি, কিন্তু আমি যদি এটার জন্য ঠিক চার্জ করি হয়তো আমি সেই চার্জ পাই না, অথবা এটা কালপুরুষ না। এটা সব প্রজেক্টের ক্ষেত্রে আমাদের সবার সাথে একই ঘটনা ঘটছে। আমি শুধু এটার সাথে অন্য একটা জিনিস অ্যাড করতে চাই যে বলছিল অডিয়েন্স আমি টাকা দিয়ে কেন বেশি কন্টেন্ট দেখবো, এটা যেটা রাজীব ভাই একটা কথা বলতেছিল যে অডিয়েন্স কি আসলে চিটেড হইতেছে না, চিটেড হইতেছে না, কারণ অডিয়েন্স যখন বেশি কন্টেন্ট দেখবে ওর সাথে কিন্তু এটার ইমোশন জড়িত। ওর কাছে রোমান হলিডে কিন্তু ফ্যান্টাসি, কিন্তু ওর কাছে মনপুরা ফ্যান্টাসি না, কারণ ও তো মনপুরা যা ঘটে ও তোর আশেপাশে এটা দেখতে পারে, কিন্তু রোমান হলিডেতে এটা যতই রিয়েলিস্টিক হোক ওর কাছে এটা ফ্যান্টাসি, ও ওই জায়গায় যায় নাই, ও যাইতে পারবে না। কত কম বাজেটেই হোক আমাদের কন্টেন্ট অডিয়েন্স দেখবে। এখন আমরা এটা আসলে কত লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? মানে মেটিকুলাসলি বানাইতে পারবো। এবং একটা জিনিস হচ্ছে যে আমি এই মনপুরাই কি আমি দেশি লোকাল অডিয়েন্সের জন্য বানাচ্ছি না বিদেশি অডিয়েন্সের জন্য বানাচ্ছি। এখন আমাদের যেটা প্রবলেম, আমরা যে বলতেছি আমরা যে অথেন্টিক কন্টেন্টের কথা যখন বলি তখনও কিন্তু আমরা বিদেশিদের জন্য বানাইতে চাই, আমাদের দেশের লোকাল অডিয়েন্স থাকে কিনা আমরা জানি না। আমরা এটা ফেস্টিভ্যালে এটাকে ওয়ার্কআউট করাইতে চাই, কিন্তু আমার কাছে মনে হয় যদি 100 ফেস্টিভ্যালে গেল কিন্তু আমার দেশের যদি 100 অডিয়েন্স না দেখে, তাহলে এই সিনেমা কি আদৌ কি আসলে কার জন্য বানানো?
ওই বিদেশি অডিয়েন্সের কাছে তো আবার আমার এই গরিবি বা আমার এই পুরান ঢাকা তোর কাছে এটা ফ্যান্টাসি, ওর কাছে তো এটা রিয়েলিস্টিক না, কিন্তু আমার কাছে তো রিয়েলিস্টিক। সো এটার একটা মানে এটা পলিটিক্যালি এটা একটা অন্য ডিসকোর্স, মানে জিনিসটাকে ওইভাবেও দেখতে হবে আর কি আসলে। না আমার কাছে যেটা মনে হয় যে মানে ফিল্মটাই তো আসলে একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ড, মানে আমরা একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ড ক্রিয়েট করি, মানে জনরা ওয়াইজ, মানে আমরা যে লোকটা আসলে কারাগারে দেখাচ্ছি ও তো আসলে কারাগারে কখনো বিলিভ করে না, কিন্তু আমরা একটা ফ্যান্টাসি তৈরি করছি যে লোকজনকে অডিয়েন্সকে বিলিভ করাচ্ছি যে না গল্পটা এরকম, ও হলো একটা ক্যারেক্টার, ও এখানে থাকে। হ্যাঁ, সো এটা আসলে কাইন্ড অফ ফ্যান্টাসি। এটা ফ্যান্টাসি অনেকভাবে হইতে পারে। এটা হইতে পারে যে আমি হলিউডের ওইরকম আমি ফেয়ারি টেল দেখাচ্ছি, ওটা একটা ফ্যান্টাসি। ফ্যান্টাসি না বলে আমার মনে হয় যে রিফ্লেকশন অফ সোসাইটি বলাটা মনে বেশি না ফ্যান্টাসি। ফ্যান্টাসি মানে একটা লোক 100 বছর বাচ্চা, এটা কি রিয়েলিস্টিক? নট রিয়েলিস্টিক। মানে কথা কথা জনরা কারাগার নিয়ে বলতেছে, জনরা ওয়াইজ আলাদা, জনরা ওয়াইজ আলাদা ওটাই। সো এইটা আমার কাছে যেটা মনে হয় যে এই যে মানে এই যে পুরা জিনিসটার মধ্যে যে পলা যেটা বললো যে আমরা আসলে ফিল্মে সাবসিডি দিচ্ছি, তো আমরা কথা যে আমরা কম্প্রোমাইজ কেন করবো? আমরা তো এখানে যারা আছে যাদের যে ভিজুয়াল কোয়ালিটি দে ক্যান ক্রিয়েট, আমার ধারণা ওদেরকে যদি ফুল ফ্রিডম দেওয়া যায়, আমরা তো আমাদের একটা প্যাশন থেকে কাজ করি। উই আর নট এ বিজনেসম্যান, উই আর আর্টিস্ট। আমরা একটা প্রজেক্টকে যখন আমরা পছন্দ করি আমরা সর্বোচ্চ চেষ্টা করি। মানে সবাই কিন্তু একটা দিনের শেষে টায়ার্ড হয়ে যায়। খালি আমি এটা জোর গলায় বলতে পারি যে ডিওপিরা কখনো টায়ার্ড হয় না। ডিওপিরা ও লাস্ট শটটা নেওয়ার জন্য ওর এনার্জিটাইজ থাকে। ও বলে যে না সন্ধ্যা হয়ে গেছে, এই যে স্কাইয়ের এই যে এই ম্যাগনিফিকেশনটা, এই যে কালার লেয়ার করছে, এটা আমি চাই। তখন হয়তো লাঞ্চও করে নেই। হ্যাঁ, তখন হয়তো লাঞ্চও করে নেই। মানে যদি প্রজেক্টটা পছন্দ করি, রাইট, যদি পছন্দ পছন্দ মানে কি না কম্প্রোমাইজ কম করি, ওইটাই বললাম যে এই যেমন না একটা বলি পছন্দের ব্যাপারটা যেটা, ধরো আমি তো এটা পার্সোনাল চয়েস, আমি ধরো একটা কাজ পছন্দ করবো না, আমি তো করবোই না। না এটা ধরেন আমি বলতেছি, ধরেন পুরো এটা ধরেন একটা সামগ্রিকভাবে বললেন। এখন ধরেন একটা শুট হইতেছে, মানে যেখানে পছন্দ ওয়াইজে আমি গেছি, একটা সময় পরে আপনার বডি বা ব্রেন কাজ করতেছে না, তারপরে আপনার শুটে চলতেছে আমরা ট্রাই করি, কিন্তু ওই সাইড থেকেও যখন আমি মূল্যায়িত হই না, তখন আমার জায়গা থেকে তখন আমি অতটা ক্যালোরি ওখানে খরচ করি না। ওই জায়গাতে আমি বলছি আর কি। এটাই কিন্তু বিপুল আমার একটা কথা আছে, কেউ ডিসঅনেস্ট হলে আমি ডিসঅনেস্ট হইতে পারবো না। মানে আমি যদি মানে এটা তো ডিসঅনেস্টি, আমি কোনো একটা ইমেজ যদি আমি ক্রিয়েট করি তাহলে কিন্তু আমি আমার নিজের সাথে ঠিক কাজ করতেছি না। সো মানে ও ভুল করে দিলে আমি এটা কুইট করি, আমি বের হয়ে যাই। মানে সব ডিপার্টমেন্টের ফিঙ্গারপ্রিন্ট কিন্তু স্ক্রিনে দেখা যায় না। হ্যাঁ, তুমি কিন্তু লায়াবল তোমার ইমেজের প্রতি, তোমার ফিঙ্গারপ্রিন্ট একদম সুস্পষ্ট। আমাদের দেশে যে সিনেমাটোগ্রাফার যারা আছে এবং ওয়ার্ল্ড ওয়াইড যারা সিনেমাটোগ্রাফার আছে, এরা মনে হয় যে আমাদের ডিরেক্টর প্রডিউসারের পরে বা একই সাথে অন্য কোনো যে কোনো কি পার্সনের থেকে সবচেয়ে বেশি প্রজেক্টটাকে অন করে, এবং অন করে দেখেই এটার একটা সুবিধাও আছে অসুবিধাও আছে। আমাদের দেশের ক্ষেত্রে এটা অসুবিধাটা বেশি হয়, যেহেতু আমরা সিনেমাটোগ্রাফাররা জিনিসটাকে অন করি, যত যাই হোক অন্য ডিপার্টমেন্ট ফল করুক, লাক্সারিতে যাক, রিল্যাক্স করুক, মানে মনোযোগ ছাড়া যাক, যাই করুক, বাসায় চলে যাক, আসলে শুটিং মাঝখানে বাসায় চলে গেছে, অন্য একটা প্রজেক্টে চলে গেছে, এই করুক, কিন্তু আমরা কিন্তু জায়গা থেকে ছড়ি না। ওরা চলে গেছে দেখে আমরা এরকম করে চলে যাই না কিন্তু, ঠিক আছে? আমরা কিন্তু ওটা একটা অল্টারনেটিভ প্ল্যান A B C D যেভাবে হোক আমরা ডে ক্লোজ করার চেষ্টা করি, এবং মানে যেটা হচ্ছে যে টু মিট দ্য গোল দ্য ফাইনেস্ট ওয়ে পসিবল, ঠিক আছে? আমরা কখনোই কোনো মতো লামসাম একটা লাইট করে দিয়ে এক্সপোজার একটা দিয়ে চলে গেলাম, সেটা আমরা কখনোই করি না। আমার মনে হয় পৃথিবীর কেউ করে না, বাংলাদেশে কেউ করে না। কিন্তু আমাদের দেশে এটা অসুবিধা হচ্ছে, এই যে আমাদের এই যে ক্যামেরার পাশে থেকে এই যে স্ট্যান্ড বাই থেকে জিনিসটা করা, এটা অনেক সময় ফর গ্রান্টেড ধরে নেয় অন্য ডিপার্টমেন্ট, অনেক প্রডিউসার, অনেক ডিরেক্টর ফর গ্রান্টেড ধরে নিয়ে এটা মনে করে যে তাহলে আমার এই প্রজেক্টের চিফ এডির দরকার নেই, এটা দরকার নেই। সিনেমাটোগ্রাফার নিজেই তো এই পলিসি করে দাবরায় পুরো শিপকে নামাই ফেলতেছে, ঠিক আছে? তো এটা তখন হচ্ছে মানে কাজ বেড়ে যায় সিনেমাটোগ্রাফার, স্মুথ হয়, ঠিক আছে? তখন তোমার মেইন কাজে ফোকাস কমে যাচ্ছে। কিন্তু ফ্রাস্ট্রেশনের জায়গাটা যেটা হয়, আমরা জানি যে এই স্ক্রিপ্টটা ইট হ্যাজ এ ক্যালিবার, এই পুরো জিনিসটার ডিজাইনটা ইট হ্যাজ এ ক্যালিবার, কিন্তু ইটস নট গোয়িং টু মিট। আমরা যেহেতু ফার্স্ট ভিউয়ার, আমরা বুঝতে পারি যে ইটস নট গোয়িং টু মিট ফুল পটেনশিয়াল,
তখন হচ্ছে ফ্রাস্ট্রেশনটা হয়। আমরা যখন প্রজেক্ট অনবোর্ড হচ্ছি আমরা তো দেখতেছি যে ওই টিমটা সিলেক্ট করা তো ইম্পর্টেন্ট। এখন আমার সামনে যে মানে আছে না যে আগে আমি বিশ্বাস করতে পারতেছি না, সেরকম একজন কে যদি প্রোডাকশন ডিজাইনার হয় তাহলে তার আমার কথা থাকবে, কারণ তার যার জন্য আমি ফেসে যাবো। বা এরকম ডিপার্টমেন্ট ওয়াইজ আমি যদি বলি, প্রোডাকশন ম্যানেজার নিয়েও কথা হয় মাঝে মাঝে, ভাই উনি উড়াতে পারবেন কিনা জিনিসটা। এটা তো আসলে আমাদের ওই প্রি প্রোডাকশন ওটা কি আমরা ধরেন প্রত্যেকটা প্রজেক্টে ধরেন আমরা আমাদের একদম কাঙ্ক্ষিত টিমকে আমরা সিলেক্ট করতে পারি আদৌ? এটা একটা আমার জায়গা থেকে আমি বলছি তো, সো আমি আমি আসলে এটা করার চেষ্টা করি ভাই, কারণ নাইলে হয় না। কিন্তু এটা ফুল ফিল্ম মেকিং প্রসেসের মধ্যে সিনেমাটোগ্রাফার এই ওয়ার্ল্ডের সবাই সিনেমাটোগ্রাফাররা আসলে দিন শেষে লোন রেঞ্জার, একদম লোন রেঞ্জার। মানে সে রজার ডেকাস থেকে শুরু করে সবাই সেটে যখন সে থাকে সে একদমই লোন রেঞ্জার, তার কোনো বন্ধু নাই, তার কোনো অ্যাসোসিয়েট নাই, কিছু নাই। যারা আছে তারা হচ্ছে মানে ওই মুহূর্তে তাকে সার্ভ করার জন্য। কিন্তু একটা প্রডিউসার বা একটা ডিরেক্টর বা একজন আর্টিস্টেরও তার একটা কথা বলার লোক থাকে, একটা পেপার করার লোক থাকে, ঠিক আছে, একটা কিছু এসে জিজ্ঞেস করার লোক থাকে। আমরা মানে, এবং এটা নিয়ে আমার কোনো কমপ্লেন নাই, বরঞ্চ আমি বলবো যে এটাই আমার ডিগনিটি, যে আমি লোন রেঞ্জার হিসেবে পুরো জিনিসটা যে আমি ক্রস করি এই ওশনটা, এটা আমার ডিগনিটি। এবং এটার সাথে অ্যাড করতে চাই আমি আমার এই আমার এই যে যতই মানে হার্ডশিপ হোক কাজের ক্ষেত্রে, আমার আজ পর্যন্ত নট আ সিঙ্গেল ডে যে আমার শুটিং নিয়ে কোনো কমপ্লেন, যে আছে না অনেক গরম, অনেক বৃষ্টি, অনেক ঝামেলা হয়েছে, মানে আছে না জীবনটা তামা হয়ে গেল, কিন্তু বাসায় এসে কোনোদিন মনে হয় যে না এত কষ্ট, এত গরম, ভালো লাগে না, দূর, ঠিক আছে, কালকে গরম আবার যাবো, এটা কোনোদিন মনে হয় না। এটা আমার কাছে মনে হয় যে এক ধরনের আত্মতৃপ্তির ব্যাপার আছে, যে আমি যদি ইমেজটা থাকে না যে নিজের মতো হয় বা থাকে না যে যেটা চাইতেছি সেটার মতো হয়, তাহলে কিন্তু আর ওই কষ্ট মনে হয় না সারাদিন। তো অবশ্যই আপনাদের কি মনে হয় যে যারা ক্যামেরার পিছনে কাজ করে তাদের কি প্রপার মূল্যায়নটা আমাদের দেশে এখনো হচ্ছে? তো এটাকে আমরা কিভাবে অ্যাড্রেস করতে পারি? এটা আগে বলি মানে অ্যাওয়ার্ড দিয়ে আমাদের প্রফেশনটাকে জাজ করার কোনো দরকার নেই। না, সেটা ঠিক আছে, কিন্তু আমি যেটা মনে হয় কি, এটা তো কাইন্ড অফ এটা হয়তো অ্যাওয়ার্ডটা আমি পার্সোনালি পছন্দ নাও করতে পারি, কিন্তু দেখা গেল যে এই অ্যাওয়ার্ডটা আসলে একটা জেনারেশনের জন্য ইন্সপায়ারিং, মানে আমরা যেটা বলছি রোল মডেল, ও হয়তো দেখতেছে যে ভাইয়া এই প্রফেশনটা করে এই জিনিসটা ও করছে, মানে ওর একটা জানারও একটা সুযোগ হয়েছে। এবং দিনের শেষে যে তোমার ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি যখন তুমি একটা অ্যাওয়ার্ড পাবা, তারা কিন্তু সবচেয়ে বেশি খুশি হয়। আমি এটা দেখছি যে আসলে আমি অ্যাওয়ার্ড পেয়ে যতটা খুশি হই, আশেপাশের লোকজন অনেক খুশি হয়। তো অ্যাওয়ার্ডটা আমার কাছে যেটা মনে হয় প্রথম আলো, যদি স্বীকৃতি আর কি। তো এইটা শুধু প্রথম আলো না, এইটা কিন্তু আমার কাছে মনে হয় যে প্রথম আলো যদি বলে যে আমি সোসাইটির জন্য কাজ করি, ডেফিনেটলি দে শুড ওয়ার্ক ওভার দেয়ার। কারণ কি, একজন ডিরেক্টর যেরকম পরিশ্রম করে শুটিংয়ে, টু বি অনেস্ট, একজন আর্ট ডিরেক্টর, প্রোডাকশন ডিজাইনার বলি, কস্টিউম বলি, মানে মেকআপ বলি, সিনেমাটোগ্রাফার বলি, লাইটের লোকজন বলি, ভয়ঙ্কর কষ্ট করে। মানে ওরা আমার মনে হয় যে এক ধরনের অ্যাপ্রিসিয়েশন পাওয়া ডিজার্ভ করে আর কি। তো যখনই আপনি এই প্রফেশনটাকে গ্লোরিফাই করবেন, যখনই আপনি ওটাকে সমমর্যাদায় নিয়ে যাবেন, অথবা ওর মানে একজন ডিরেক্টর, একজন প্রডিউসারকে যেহেতু পুরস্কৃত করা হচ্ছে, সেহেতু আপনাকে ওই গ্লোরিফিকেশনটা যখনই আপনি অ্যাকসেপ্টেন্স করতে পারবেন আপনার সোসাইটিতে, এমনি ইটস নট অ্যাবাউট জাস্ট প্রথম আলো অর ডেইলি স্টার অর এনিওয়ান, তখন দেখবেন সবাই এটাকে অ্যাপ্রিশিয়েট করার চেষ্টা করতেছে। মানে করলে তো এবং রাজভাই যেটা বলে যে সোশ্যাল অ্যাকসেপ্টেন্স অনেক বাড়বে। আমরা যে নারী সিনেমাটোগ্রাফার নিয়ে এত কথা বললাম, তখন দেখবেন যে দুটা মেয়েও হয়তো দেখে বলবে যে বাহ, এটা তো এটা এই প্রফেশনটা কি। সো তখনও একটা কিউরিওসিটি জাগবে। সো ডেফিনেটলি এটা অ্যাক্ট্রেসরা শুট শেষ হওয়ার পরে একটা থ্যাঙ্কস দেয়, অথচ মেকআপ আর্টিস্টকে তারা থ্যাঙ্কস দিলে, কস্টিউমকে থ্যাঙ্কস দিলে, কিন্তু আমরা যে একটা তাকে প্রেজেন্ট করলাম থ্রু লাইট অ্যান্ড কম্পোজিশন, এটা আমাদের সিনেমাটোগ্রাফারকে কোনো থ্যাঙ্কস দেয়। এটা কি ছেলেরা দেয় না মেয়েরা দেয়? কেউ দেয়, আসলে দেয় বলো না, কেউ তাহসিনকে দেয়, তাহসিনকে আমার কাছে অনেক ভালো এক্সাম্পল আছে, মানে এটা কিভাবে বলেন, আমি যেমন আমার এক্সপেরিয়েন্স অনেক ভালো, মানে আমরাও আবার আর্টিস্টদের সাথে কিভাবে কমিউনিকেট করি সেটা আমার কোনো, যেমন আমার প্রত্যেক, আমি স্পেশালি আমি যখন ফিকশন শুট করি,
আমি তো দেখছি যে অনেক আমার লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? এমন কোন আর্টিস্ট নেই, আমার সবার সাথে খুব ভালো এক্সপেরিয়েন্স আর্টিস্টের সাথে। ফিকশন মধ্যে এটা বেশিরভাগ ক্ষেত্রে হয়, বা এর ক্ষেত্রেও এটা আসলে হ্যাঁ ন্যারেটিভে যাদের সাথে কাজ করছেন না কেন এখন পর্যন্ত সবার সাথে এখন পর্যন্ত সব অ্যাক্টরের সাথে আছে ভাই। না বিজ্ঞাপন হয়তো বলে যে ভাইয়া অনেক চিল্লাচিল্লি করে, ভাইয়া অনেক রাগী, আমাকে ধমক দিছে, আমি খালি টিকটক করছি তাই আমাকে বলছে যে এই ওকে ফোনটা নিয়ে যাও। হ্যাঁ এখানে কম্পিটিশন আছে যে এখন দেশে যে একটা রিফর্ম নিয়ে একটা আলাপ হচ্ছে, তো সেই জায়গা থেকে আপনাদের কর্মক্ষেত্র যেটা আছে সেটাই আসলে এমন কোনো জিনিস আছে কিনা যেটা নিয়ে আসলে আমাদের আরো আপনাদের ভাবনার জায়গা আছে বা সেটা আরো বেটার হইতে পারে? সেটা আমাদের এক ধরনের নিজেদের মধ্যে কিছু কথাবার্তা হচ্ছে, কিন্তু এটা এখন আমরা পাবলিক করি নাই যে আমরা কি কি করতে চাই। আমাদের মেইন গোলটা হচ্ছে টু ড্র ডিসিপ্লিন। হ্যাঁ মানে আমরা যেটা করছি যে নিজেদের মধ্যে একটা ওয়ার্কিং এনভায়রনমেন্ট করা, হেলথ এন্ড ওয়েলবিং এর জন্য, টোটাল ক্রু হেলথ এন্ড ওয়েলবিং এর জন্য একটা কমপ্লিট ডিসিপ্লিন, যেটাতে ওয়ার্কিং আওয়ার থাকবে, সেটাতে পেমেন্ট সিস্টেমটা হেলদি হবে, সেটাতে ওয়ার্কফ্লো হেলদি হবে। সো এই জিনিসটা নিয়ে আমরা কাজ করছি। মানে খুব স্বাভাবিক যদি বলি যে একটা মানুষের আসলে 12 ঘন্টার কাজ করার পরে তারপর তার কোনো নতুন কোনো ক্রিয়েটিভিটি আসা ইজ সো টাফ। অথবা তাকে যে এটা তো ক্রিয়েটিভ মিডিয়া রাইট, তো এইটা কিছু 12 ঘন্টার পর আসলে মাথা আর কাজ করে না। 8 ঘন্টা পরেই করে না, 8 ঘন্টা পরে করে না। তারপর আমি বললাম যে প্রফেশনই 12 ঘন্টা, রাইট, ফিল্মের প্রফেশন 12 ঘন্টা বলছি। সো 12 ঘন্টার বেশি এটা কাজ করা আসলে খুবই আনহেলদি, মানে টু বি অনেস্ট। মানে আমরা কতটা আনইথিক আছে, তুমি 7টা থেকে 11টা সকাল 7টা থেকে রাত 11টা 16 ঘন্টা, এটার বাইরে তোমার হলো তুমি বাসা থেকে আসতেছো, বাসায় যাচ্ছ, প্লাস তোমার বাসায় তো তোমার নিশ্চয়ই কিছু কাজ আছে যেগুলি সবার করতে হয়, তারপর তোমার ঘুম আছে, তাই না? মানে হিসাব করলে কিন্তু তুমি 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা ঘুমের টাইম পাও। মানে এটা ইন্ডাস্ট্রি, বাট কোনো ইন্ডাস্ট্রিয়াল ডিসিপ্লিন বা ওয়ার্কিং এনভায়রনমেন্ট নাই এখন পর্যন্ত, নাই মানে নাই। ওইটাতে আমরা একটা ডিসিপ্লিন আনার জন্য আমরা চেষ্টা করতেছি, আমাদের নিজেদের মধ্যে অনেক কথাবার্তা হইতেছে, যেহেতু এখন একটা রিফর্মের একটা সময়, তো আমরা আসলে রিফর্ম এই ওয়ার্কিং এনভায়রনমেন্টটা অ্যালাইন করে আমাদের এটা ক্যারিয়ারটাকে আসলে ক্যারিয়ার, এটা যে একটা ক্যারিয়ার মানে একটা গ্লোরিফাইড ক্যারিয়ার, এবং এটাকে একটু মানে দীর্ঘায়িত করার জন্যই এই ডিসিপ্লিনটা আনার জন্য আমরা কথা বলতেছি, এবং ইনশাল্লাহ এটা সামনে এভাবেই আমরা এই ডিসিপ্লিনটা মেনটেন করে কাজ করার মানে চেষ্টা করব। ইন্ডাস্ট্রিতে আসলে দেখা যায় যে 45-50 পরে কোনো ডিপি নাই, শুধুমাত্র এই ডিসিপ্লিনের জন্য। যেখানে বাইরে, দেশের বাইরে ও 40 পরে আসলে মেবি হওয়া শুরু হয়। 1970 শুরু করতে তখন বয়স 79 বছর, আর এখন আমার বয়স 1970 থেকে 79 বছর বয়স, তাই না? 50 এর উপরে কোনো ডিপি নাই, কেন নাই? সিম্পলি বার্নআউট। সো আমরা হচ্ছে বার্নআউটটা রিডিউস করতে চাই, মানে সব ডিপার্টমেন্টে। দ্যাট রিফ্লেক্টস অন আওয়ার ইমেজ। আমাদের যে সিনেমাটা ওই জায়গায় যেতে পারে না, এটাও একটা অন্যতম কারণ। ওইটা যে ভাইয়া যেটা বলছিল না যে নেটফ্লিক্সের যে কোয়ালিটিটা, এখন আমি বাংলাদেশে যে ধরেন 2-3টা যে নেটফ্লিক্সের যে বাইরে যে শুটগুলো হয়েছে, তো আমি একটার সাথে জড়িত ছিলাম, যে এক্সট্রাকশনের আপনার বাংলাদেশে কিছুদিন শুট হয়েছে, তারা কিন্তু ওই হলিউড থেকে বাংলাদেশে যে শুট করতেছে, তারা কিন্তু চাইলে যে টাকাটা দিচ্ছিল এই টাকা দিয়ে 2 দিনের কাজ করাইতে পারতো, কিন্তু ব্যাপারটা কি, ওরাও কিন্তু ওই ওয়ার্কিং টাইম, আমিও কিন্তু আমার ওভার টাইম পাইছি, আমিও 8 ঘন্টা 10 ঘন্টার পরে আমার ওভার টাইম পাইছি, ডলারেই পে হয়েছে, মানে তারাও কিন্তু এটা মেনটেন করে যে এখানেই যাক না কেন। কিন্তু আর এই জন্যই তো মানে ওইটা সামগ্রিকভাবে ওই কোয়ালিটিটা ইমেজে রিফ্লেক্টও করে। তারা আমি যেমন এক্সট্রাকশনে যেমন আছে, অনেক সকালে যদি শ্যুট থাকে, তারা ওই শ্যুটটা স্পেসিফিক ওই শ্যুটটার পরে আবার দেখা যাচ্ছে একটা ব্রেক দেয়, যে ওয়ার্ক লোডটা ম্যানেজমেন্ট করায় ওই ক্রুদের, যে আবার তারা একটু ফ্রেশ নিয়ে আবার আমরা মুভ করি। আর আমরাও ধরেন এখানে আমি একদিনের জন্য তারা হায়ার করলাম, মানে একদম তার পুরো দিন আমি আমার মতো করে নিয়ে নিলাম, যেভাবেই তারা ইউটিলাইজ করানো যায় একদম শেষ করে দেওয়া যায়, ব্যাপারটা এরকম। তো এখানে তো আসলে অনেস্টলি একটা কোশ্চেন আসে যে আমরা তো সবাই প্যাশনেট, আমরা তো ডেফিনেটলি চাইবো যে সবচেয়ে ভালো রেজাল্ট আউটপুট দেওয়ার জন্য, কিন্তু এইটাও আবার চাবো না যে আমরা এক্সপ্লয়েড হচ্ছি এখানে। মানে আমাদেরকে এরকম 10 দিন যেটা শ্যুট করার কথা, অথবা যেটা 20 দিন শ্যুট করার কথা, সেটাকে স্কুইজ করে ওরা হয়তো বাজেট কমানোর জন্য অথবা ওদের প্রফিট বাড়ানোর জন্য এটাকে 8 দিন 7 দিনে করা হচ্ছে। মানে এটা তো আসলে হেলদি এনভায়রনমেন্ট হতে পারে না। এবং এটা যখন একটা লম্বা সময় একটা মানুষ করতে থাকবে, তখন তো আসলে সে ওইটাই মানে তো
মানে এটা কন্টিনিউ করতে পারবে না আসলে একটা বয়সের পরে গিয়ে। তখন তার কাছে মনে হবে যে না, এটা আমি ড্রেন আউট হয়ে গেছো, ওর ইন্ডাস্ট্রিতে কাজ করে ও নিজেকেই মন চায় আই এম ড্রেন আউট। তো এইটা আমার কাছে মনে হচ্ছে যে এই যে এখন যেহেতু রিফর্মের একটা কোশ্চেন আসছে, সো আমার কাছে যেটা মনে হয় সবারই সহযোগিতা লাগবে, এটা আমরা নিজেদের মধ্যেও একটা নিয়ম শৃঙ্খলা করছি এবং সেটা যাতে সবাই মেনে চলে। সবার মিলে একটাই আসলে উদ্দেশ্য হওয়া যে আমরা যে বলি ফিল্ম ইন্ডাস্ট্রি আমাদের দেশে এখন কিন্তু এটা ইজ নট আ এস্টাবলিশ ইন্ডাস্ট্রি, মানে আমাদের ন্যাশনাল পলিসিতে এটা আমরা বিলং করি না, ন্যাশনাল পলিসিতে কোথাও আমরা বিলং করি না। এটা হচ্ছে সবচেয়ে ফ্রাস্ট্রেশনের জায়গা। আমরা তো আমাদের না হয় আমরা অ্যাওয়ার্ড নাই দিই, কিন্তু আমি তো অ্যাটলিস্ট আমি তো ব্যাংকে গিয়ে দাঁড়ায় বলতে পারবো যে আমি এই জবটা করছি, বা আমি ট্যাক্স রিটার্ন দেওয়ার সময় আমার এখন একটা খাত থাকবে যে আমি এই খাতের এগেনস্টে এই ট্যাক্স রিটার্নটা দিচ্ছি। পেশাগত স্বীকৃতির কথা বলতেছেন। সো পেশাগত স্বীকৃতি, আমি যখন ট্যাক্স দিতে চাই তখন আমার ট্যাক্স যে লয়ার সে কনফিউজ হয়ে যায়, ভাই আপনি কোন খাতে বলবো, আপনি কে, ঠিক আছে, আপনি কি করেন, আপনি কোন চ্যানেলে আছেন, আপনার কোনো কি অফিস আছে, আপনার কোনো ট্রেড লাইসেন্স আছে? আমি তো আর্টিস্ট। ফ্রিল্যান্সার গুলো আবার ভাবে যে তুমি দেশে বাইরে যাবা, তুমি এনওসি করতে কি নিবা আসলে, মানে এনওসি নিচ্ছে এখন নিজের কোম্পানিতে তুমি চাকরি করে দেখায়, তুমি তো এনওসি আসলে ফ্রিল্যান্সার সাইন করে মানে করতে হচ্ছে কি, আমাকে ট্যাক্স দেওয়ার সময় আই এম নট বিং অনেস্ট, আমি ট্যাক্স তো ভুলভাল হচ্ছে না, কারণ সিস্টেমটাই নাই। তাহলে আমি তো আমার দেশকে কন্ট্রিবিউট করতে পারছি না, আমার তো ডিগনিটি সহকারে আমি কাজটা করতে পারছি না দেশের জন্য, ঠিক আছে। আমরা তো কাজ করছি, তো সেই স্বীকৃতিটা আমার দরকার যে আমরা একটা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করি, সো আমাদের ন্যাশনাল পলিসিতে, ফিনান্সিয়াল পলিসিতে আমাদের একটা জায়গা থাকে। আমার এই মুহূর্তে একটা টাকার দরকার হলে আমি ব্যাংকে গিয়ে লোন নিতে পারছি, ঠিক আছে। আমার অনেক ধরনের বাইপাস 2 নম্বরই মিথ্যা কথা বলে আমার বন্ধুর অফিস থেকে এই লেটার ফেটার এই সেই স্যালারি শিট বানায় গিয়ে দিতে হচ্ছে। সো আমাকে সিস্টেমের কারণে আমাকে করাপশন করতে হচ্ছে, এটা তো করতে চাই না। লাইট ট্রু আপনার গত 1 বছরে বেশ কয়েকজন মারা গেছে। আমি পার্সোনালি একটা ছেলের জন্য পার্সোনালি নক করে 55,570 টাকা কালেক্ট করে ওর বউরে দিছি, ওর বউ তখন প্রেগনেন্ট ছিল। কিন্তু এটা তো আমার জব না, আমি তো আমার জায়গা, কিন্তু এটা তো দেখা গেছে যে অ্যাসোসিয়েশন বা ইন্ডাস্ট্রি সামগ্রিকভাবে এটার দরকার ছিল। তখন না এটা বলবেন যে আপনি ইন্ডাস্ট্রিয়াল এথিক্স, ইন্ডাস্ট্রিয়াল ডিসিপ্লিন, এটাই আর কি। সো আমরা মুখে বলতেছি যে ফিল্ম ইন্ডাস্ট্রি জাতীয় পুরস্কার দেওয়া হচ্ছে, এফডিসি আছে, কিন্তু এটা এস্টাবলিশ ইন্ডাস্ট্রি না, মানে এটা তাহলে পুরোটা ফেক, পুরোটা লোক দেখানো, ঠিক আছে। এবং আমরা যে বলছি আমাদের কাজ ইন্টারন্যাশনাল মানের হবে, একটা নেটফ্লিক্স কোয়ালিটি হবে, সেগুলি যদি আমাদের এই ইস্যুগুলির যদি নিয়ে অলওয়েজ ফাইট করতে হয়, যে আমাদের পেমেন্ট সিস্টেমের খুব খারাপ অবস্থা, আমাদের যে লাইফে কোনো ইন্স্যুরেন্স না, আমাদের ওয়ার্কিং আওয়ার ঠিক নেই, হ্যাঁ, মানে এই জিনিসগুলো তো প্রতিনিয়ত আমাদের ফাইট করতে হচ্ছে, তখন তো আমাদের ব্রেনটা তো অন্য একটা কাজে মানে এঙ্গেজড হয়ে যাচ্ছে। আমি যে ফিলোসফিক্যালি একটা গল্প নিয়ে চিন্তা করব, তার আগে আসলে চিন্তা করা লাগে যে ও কি আমার পেমেন্টটা ঠিক মতো দিবে, তো অথবা ওর সাথে 2-1 হার্ড কথা বলা লাগে। এটা কেন করতে হবে? মানে ন্যাশনালি আমার কেন জানি মনে হয় যে এখনো ন্যাশনালি আমাদের দেশের মানুষ এটা মনে করে যে ফিল্ম মেকাররা শখের ফিল্ম মেকার, তারা শখের বসে কাজটা করতে আসছে, অন্য একটা পেশা আছে অবসর সময়। কিন্তু আমরা এখানে যারা বসে আছি এবং আমাদের আরো অনেক কলিগ আছে, তারা কেউ কিন্তু শখের বসে এটা করে না, কয়দিন পরে এটা কিন্তু চেঞ্জ হয়ে অন্য কোনো প্রফেশন হয়ে যাবে না। আমাদের কিন্তু বিহাইন্ড দ্য ডোর অন্য কোনো প্রফেশন নাই। সো এই আইডিয়াটা থেকে ন্যাশনালি উই হ্যাভ টু রিফর্ম যে দিস ফিল্ম মেকার্স আর প্রফেশনাল অ্যান্ড দে আর হিয়ার টু সার্ভ, দে উইল সার্ভ অ্যাট লিস্ট 20 to 30 years. So that's not a very short term. সো এই লং টার্ম সার্ভিসটা দেওয়ার জন্য বিপ্লব যেটা বললো যে আমাদের মানে ন্যাশনাল কোনো রেকগনিশনই নেই। আমরা কোথাও যেমন ধরুন একটা ট্যুরিস্ট ভিসা পর্যন্ত আমরা অ্যাপ্লাই করতে পারি, অনেক ঝাঁকি ঝামেলা পোহায়। সামান্য একটা ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাই করার জন্য আমাকে প্রোডাকশন হাউস থেকে থেকে যে আমাকে রেকগনাইজ করানোর জন্য আমাকে যাইতে হবে প্রোডাকশন হাউসের কাছে। কেন এটা করতে হবে? এটা তো কোনো লজিক্যাল রিজনিং হতে পারে না। তো মেইন রিফর্মটা আসলে ওখান থেকেই আসতে হবে, তারপরে এই পলিসি, তারপরে হচ্ছে কি এই ফিল্ম ক্রু, তারপর আপনার এই রিফরমেশন, সবকিছু মানে একটা কথা বলে না, ইউ হ্যাভ টু বি ভেরি সাউন্ড অ্যাবাউট টেকনোলজি, তারপর তুমি অ্যাস্থেটিক্যালি কথা বলো। আমরা যদি বলি যে আমাদের তো এগুলি যদি ধরে যে এই ইস্যুগুলি যেগুলি বললাম, হ্যাঁ ফাংশনাল, এগুলি তো ঠিক নেই, তাহলে এখন আমি আমার কাজ নিয়ে, আমার ভালো কাজ নিয়ে মানে কবে কথা বলবো, অত আদৌ কি কথা বলতে পারতেছি? কারণ প্রতিনিয়ত এটা নিয়ে দেখা যাচ্ছে যে আমাদের মধ্যে এক ধরনের যুদ্ধ করা লাগতেছে, মানে বেঁচে থাকার আছে না, বলো বেঁচে থাকার সংগ্রাম। তো আমাদের এখানে আর্টিস্টদের
যদি প্রপারলি কেউ মূল্যায়ন না করতে পারে তাহলে তো সেই দেশে কি আর হবে। যে ধরেন আজকে যদি একটা নতুন ছেলে বা মেয়ে ধরেন সিনেমাটোগ্রাফার হিসেবেই কাজ করা শুরু করতে চায় ইন্ডাস্ট্রিতে, আপনাদের তার প্রতি কি অ্যাডভাইস থাকবে একদম এক লাইনে বা 2 লাইনে? মানে কেউ যদি এই প্রফেশনে আসতে চায় আমার মনে হয় তার নাম্বার 1 তো হচ্ছে তাকে হার্ড ওয়ার্কার হতে হবে, মানে তারপর হচ্ছে ট্যালেন্ট। তো সে যদি কাজ করতে চায় আমার মনে হয় তার যদি ইচ্ছা থাকে তাহলে সে অবশ্যই পারবে। প্রথমে একটা দোয়ার মতো মুখস্থ করে যে আই এম আ ফিল্ম মেকার। ফার্স্ট অফ অল এখন সে প্রডিউসার হতে চাক কি সিনেমাটোগ্রাফার হতে চাক কি কস্টিউমে যেতে চাক বা যে ডিপার্টমেন্টে যেতে চাক, ফার্স্টলি তাকে বিলিভ করতে হবে যে আই এম আ ফিল্ম মেকার। দরকার হলে সবাই পিস্তল দিয়ে গুলি করতে হবে বা ল্যান্ডকে প্রোটেক্ট করতে হবে, মানে ওই যে এই ট্রেনিংটা বেসিক ট্রেনিংটা আছে, সবাই সোলজার কিন্তু ডেজিগনেটেড জব আছে। সো ফিল্ম মেকিংয়ে যারা আসবে তাদেরকে প্রথমেই বিলিভ করতে হবে তারা ফিল্ম মেকার, তারপরে তারা অন্য অন্য ডিপার্টমেন্টে কীভাবে কাজ করবে কী করবে সেটা পরের বিষয়। আর এটার সাথে আমি বলবো যে একটা আর্টিস্ট সোল থাকতে হবে, কিউরিসিটি থাকতে হবে আর পেশেন্স থাকতে হবে, ধৈর্য ধরতে হবে। একটা মনে হয় যে খুব ভালো মানুষ হতে হবে, নিজের কাছে একবার অনেস্ট থাকতে হবে। সেকেন্ড অফ অল হলো খুবই প্যাশনেট হতে হবে, মানে খুবই প্যাশনেট। এবং কেউ যদি প্যাশনেট হয় আমার কাছে মনে হয় যে এটা আসলে সবই যা বললাম এতক্ষণ ধরে সবই অ্যাচিভ করা সম্ভব। কারণ ওই যে আব্দুল্লাহ আবু সাইদ একটা সুন্দর কথা বলছে না যে প্রেমিকার বাসা কখনো মানে ঠিকানা খুঁজে পেতে কষ্ট হয় না। তো কারোর যদি আসলে লক্ষ্য থাকে যে আমি এটা করব, তো ওটা ওই প্যাশনটা থাকলে ডেফিনেটলি এটা হবে। এটার পাশাপাশি আমি একটু অ্যাড করি জাস্ট, যেটা হচ্ছে যে আমার কাছে লাগে যে কনভিকশনটা বেশি ইম্পর্টেন্ট বেশি। এটা আমার পার্সোনাল লাইফ, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে, যেটা যেহেতু আমি আমার পড়াশোনার ডিফারেন্ট সাবজেক্টে, তো সেখান থেকে এই সাবজেক্টে এরকম একটা সাবজেক্টে আসা, এটা আসলে কেউ যদি থাকে না যে ওর দৃঢ় বিশ্বাস বা প্রতিজ্ঞা যদি না থাকে আসলে এটা সম্ভব না। পাশাপাশি যেটা আমার কাছে ইম্পর্টেন্ট লাগে যে নিজেকে ডেভেলপ করা, মানে ডে বাই ডে, মানে থাকে না যে আমার অন্যদের কাজ বা অন্য কোনো কাজকে জাজ করার আগে আমাকে নিজেকে জাজ করতে হবে সবার আগে। আমার নিজের কাজটাকে নিজের কাজের ভুল নিজেকেই বের করতে হবে। মানে আমি যেটা করি আর কি, যে আমার নিজের কাজের ভুল আমি নিজে বের করি, যে ঠিক আছে না, সো না হলে আসলে নিজের গ্রোথটা আসলে হয় না। মোস্টলি এখনকার জেনারেশন যারা, এরা মোস্টলি ফ্যাসিনেটেড উইথ টেকনোলজি নিয়ে, মানে থাকে না যে টেকনিক্যালিটিস, টেকনোলজি নিয়ে বেশি ইন্টারেস্ট ফিল করে। আমার কাছে লাগে যে এটার পাশাপাশি আর্ট অফ সিনেমাটোগ্রাফি বা ফিলোসফি, অ্যাস্থেটিক্স যেটা সিনেমাটোগ্রাফি ইমেজের, এটার দুটার ওয়েল ব্যালেন্স ফর্ম হলেই না আমরা একটা থাকে না যে মিনিংফুল ইমেজ যেটাকে বলি। সো এই দুইটা কম্বিনেশন দরকার। শুধুমাত্র টেকনিক্যালিটিস নিয়ে আগ্রহ প্রকাশ করলে আগ্রহ থাকলে হবে না, পাশাপাশি সিনেমার আর্ট ফর্মটাকেও একইভাবে মূল্যায়ন করতে হবে। ফটোগ্রাফি ইজ দ্য মেইন কি। সো 24 ফ্রেমে হচ্ছে সিনেমা হয়, সো আপনার একটা ফ্রেম আগে হ্যান্ডেল করতে শিখতে হবে, তারপরে ইউ ক্যান ডু 24 ফ্রেমস টু 200 ফ্রেমস। সো এই ফটোগ্রাফিটা যদি আমি ঠিকমতো হ্যান্ডেল করতে পারি, এখন ইন্টারনেট আছে, ইন্টারনেট হ্যাজ টু বি ইয়োর বেস্ট ফ্রেন্ড। এখন আর্ট ইনস্টিটিউশনস আছে, সবই আছে, বাট সেলফ টট একটা মেন্টালিটি ইউ হ্যাভ টু হ্যাভ ইট ইন ওয়েন ইউ আর এ সিনেমাটোগ্রাফার। মোস্ট অফ দ্য থিংস আমাদেরকে ইনস্টিটিউশন, আমি নিজে 2টা ফিল্ম ইনস্টিটিউটে পড়ছি, তো ইনস্টিটিউশন আপনাকে আসলে ওই জিনিসটা কখনো শেখাবে না। ইটস এভরিথিং ইজ সেলফ টট। ওই যে ফিল্ম ফিলোসফি বলেন, ফিল্ম টেকনিক্যালিটিস বলেন, ফিল্ম মানে ভবিষ্যতে কি হবে সেটা বলেন, সব কিছুই ইট হ্যাজ টু বি সেলফ টট। সো আমার কাছে একটাই যে সেটা হচ্ছে কি সেলফ টট করার মতো ক্যাপাবিলিটি থাকা উচিত প্রত্যেকটা সিনেমাটোগ্রাফার। লক্ষ্য ঠিক রাখতে হবে এবং দেখার চোখটা রেডি করতে হবে। মানে ওয়ার্ল্ড সিনেমা এখন কীভাবে চলতেছে ওইটার সাথে কানেক্ট করে মানে দেখার চোখটা একদমই ঠিক করতে হবে। ভিজুয়ালি এক্সাইটেড থাকতে হবে কোনো একটা স্পেস নিয়ে। আমি যেখানে থাকি, যে এলাকায় থাকি, মানে আমরা হয় না যে একটা নতুন জায়গায় গেল, আমি একটা কোনোদিন যেখানে যাই নাই, ওখানে গিয়ে আমাদের একটা এক্সাইটমেন্ট মনে ক্রিয়েট হয় না, তখন মনে হয় যায় হ্যাঁ ক্যামেরাটা বাইর করে তাড়াতাড়ি ছবিটা তুলে ফেলে। এই যে এক্সাইটমেন্টটা, এই এক্সাইটমেন্টটা
জিআই রাখতে হবে, মানে অ্যালাইভ রাখতে হবে। সো এখন আমরা দু একটা প্রশ্ন করি, যেটার আমরা যদি সবাই খুব তাড়াতাড়ি উত্তর দেই। সেটা হচ্ছে আমাদের দেখা গত 2 বছরের মধ্যে বেস্ট বাংলাদেশি কন্টেন্ট। তুই ভাই? বেস্ট বাংলাদেশি কন্টেন্ট আমার কাছে মাইসেলফ অ্যালেন স্বপন। মাইসেলফ অ্যালেন স্বপন। রাজীব ভাই? সুমন? তাড়াতাড়ি বলে 5 সেকেন্ড, এই শেষ, টাইম শেষ। মাথায় আসছে না বলে বলে নাই ভাই ওইটার নাম কি? তাকদীর। তাকদীর আমার কাছে। তাকদীর। মহানগর সিজন 1। সুরঙ্গটা ভালো লাগছে। সুরঙ্গ ফাইন। তুফান তুফান অনুলোকে বাকি তাকদীর। ওকে ফাইন। কন্টেম্পোরারি কোন সিনেমাটোগ্রাফারকে আপনাদের ভালো লাগে? আমি লুবিস্কি। লুবেস্কি? ডিকেন্স, রাজা ডিকেন্স। রন ফ্রিকি। ইউনিয়ন লুবিস্কি। ক্রিস্টোফার নোলান। আমার কাছে মাই ফেভারিট রজার ডিকিন্স। থ্যাংক ইউ আপনাদেরকে। আমরা অনেক ইনডেপথে আলাপ করছি, এবং যেহেতু এটা আমাদের ফার্স্ট সেশন, সো অনেক নিশ্চয়ই ভুলভ্রান্তিও ছিল। শুধু সিনেমাটোগ্রাফি না, আমরা চাচ্ছি যে আরও মানে যতগুলো সেক্টর আছে সবগুলো নিয়ে আমরা একটার পর একটা সেশন করব। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, রাইট।